গুমের অভিযোগ ওঠা সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ হলেই কঠোর ব্যবস্থা, সেনা সদরের ব্রিফিং। সব বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রস্তাবে কমিশনের বৈঠকে একমত সব দল। স্বচ্ছ হবে রাষ্ট্রপতির ক্ষমার প্রক্রিয়া। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি, সব পক্ষের সঙ্গে আলোচনার তাগিদ মির্জা ফখরুলের। কুমিল্লায় মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে মা ও দুই ছেলে মেয়ের মৃত্যু, মবের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুলিশের। সেনা অভিযানে বান্দরবানের রুমায় কেএনএফ কমান্ডার সহ 2 সদস্য নিহত, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবর। গুমের অভিযোগ ওঠা সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সেনা সদরে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মব সন্ত্রাস, কেএনএ কার্যক্রম সহ নানা বিষয়ে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়। সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাহিনীর চলমান অভিযানে বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে অভিযানে 2 মেজর পদমর্যাদার কেএনএ সদস্য নিহত হয়েছে। কেএনএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভোরের দিকে 2 সদস্য কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং এছাড়াও 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল এবং 364 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গিয়েছে। দেশ জুড়ে কিশোর অপরাধ নিয়ন্ত্রণেও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 1 মাসেই 56 জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জেলায়। সেই সাথে সেনা সদস্যদের বিরুদ্ধে ওঠা গুম অপহরণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনী জানায়, প্রমাণ মিললে দোষীদের ছাড় দেওয়া হবে না। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বা অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, যে কোনো মুহূর্তে মাঠে নামার মতো প্রস্তুতি তাদের রয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে ক্ষমতার অপব্যবহার রোধে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, এ বিষয়ে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনে রাজি হয়েছে সবাই। এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় শহরে প্রধান বিচারপতির বেঞ্চ গঠন নিয়েও বিএনপি সহ দলগুলো একমত হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা অপব্যবহারের বিষয়টি নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, এ বিষয়ে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধনে একমত হয়েছে সবাই। 50 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। রাষ্ট্রপতি যেন এককভাবে ক্ষমা প্রদর্শন করতে না পারেন, সেজন্য ভুক্তভোগীর অনুমতি ও সুপারিশ প্রক্রিয়া বাধ্যতামূলক করতে হবে বলে জানান এনসিপি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এবং আমাদের পেনাল কোডে বর্ণিত সরকারের ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে, সেটাকে আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। বৈঠকে আলোচনা হয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। দেশের প্রতি বিভাগে প্রধান বিচারপতির বেঞ্চ গঠনের বিষয়ে প্রস্তাবনা পেশ করা হয়। সংবিধানে আমাদের ইউনিট একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন ও রাষ্ট্রপতির ক্ষমার প্রক্রিয়া আরও স্বচ্ছ করার প্রস্তাবে রাজি বিএনপি। সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি, আমরা তার সাথে একমত। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনা হবে কমিশনের পরবর্তী বৈঠকে। আছে কিন্তু মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যেটা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে। জানান, সতর্কতার সঙ্গে আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায়, সেই পথেই হাঁটছে বিএনপি। আলোচনা করে নীতিমালা চূড়ান্ত করার আহ্বান জানায় বিএনপি। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, বড় মোবাইল কোম্পানিকে সুযোগ করে দিতে টেলিকম নীতিমালা গ্রহণ করা হয়েছে। বড় মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে। এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি নির্বাচনের প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রংপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদ সদস্য কে হবেন তা ঠিক করবে দল, আর দল এমপি নির্বাচন করলে আরও বেশি স্বৈরশাসক তৈরি হবে। এই পদ্ধতির কারণে সংসদীয় আসনের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তির ঐক্য না হলে ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। এবার জুলাই অভ্যুত্থানের খবর। বছর পেরুলেও এখনও থামেনি জুলাই গণ অভ্যুত্থানে স্বজন হারানোর কান্না। তরুণ তাজা প্রাণের মুহূর্তেই নিথর হয়ে যাওয়ার সেই বীভৎস ছবি দুঃস্বপ্ন হয়ে তারা করছে শহীদ পরিবারগুলোকে। তাদের একটাই চাওয়া, খুনিদের দ্রুত বিচার, বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। দুই বোনের কাঁধে ভাইয়ের মরদেহ, যে দৃশ্য কাঁদিয়েছে পুরো দেশকে। শহীদ রাব্বি শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। গণঅভ্যুত্থানে শুরু থেকে শরীয়তপুরে আন্দোলনের মাঠে ছিলেন অকুতভয়। পরে চলে আসেন ঢাকায়। এখানে এসেও সম্মুখ সারিতে সোচ্চার ছিলেন স্বৈরাচার পতনের আন্দোলনে। প্রতিদিনই ও আন্দোলনে যেত, প্রতিদিনই আবার চলেও আসতো। ও 10টার মধ্যে চলে আসতো বাসায়। রেগুলার আন্দোলনে গেলেও 10টার মধ্যে চলে আসতো। ইভেন্ট ও আসার পর আমাকে দেখাইতো, এগুলো হয়েছে, ওইখানে এগুলো হয়েছে। 4 আগস্ট বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আন্দোলনে। সেই রাতে আর বাসায় ফেরা হয়নি। পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখেন আদরের 17 বছর বয়সী ছোট ভাইয়ের নিথর দেহ। অথচ এখনো আটক হয়নি খুনিরা। আমার ভাই যে ওইখানে পড়া, কেমন জানি স্তব্ধ পাথর হয়ে গেলাম যে ওকে তো না কখনো একটা একটা থাপ্পড় দেওয়ার প্রয়োজন হয়নি, যে এতটা ডিসিপ্লিন একটা বাচ্চা ছিল। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ থেকে রক্ত ঝরছে অঝরে। রিকশার রডটি হয়তো ধরেছিলেন শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে। ছবিটি দেখে সেদিন কেঁদেছিল পাষাণ হৃদয়ও। কি বললাম
বাংলাদেশ নৌবাহিনী কলেজের প্রথম বর্ষের ছাত্র নাফিস ফার্মগেটে গুলিবিদ্ধ হন। এক রিকশাওয়ালা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। তাড়াতাড়ি যা, আরেক পুলিশ গুলি করে দেবো। 4 আগস্ট রাতে পত্রিকার পাতায় রিকশায় ছেলের নিথর দেহের ছবি দেখে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ছুটে যান বাবা। আমি দেখি আমার ছেলে হাসি মুখে চাই আছে, মাথা পতাকা বাঁধা। তখন আমি ফ্রিজিং গাড়িতে তোলার পরে আমি বলি যে আল্লাহ ওকে ধৈর্য ধারণ করার তৌফিক দিলে আমি আমার ছেলের লাশটা যেন দাফন করতে পারি। শরীফ আরাফাত উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার 5ম শ্রেণীর শিক্ষার্থী। স্বৈরাচার পতনের 5 আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন। এরপর 4.5 মাস চিকিৎসা, কিন্তু শেষ রক্ষা হয়নি। শহীদ হন 23 ডিসেম্বর। আমি আহ্বান জানাবো যেন অবশ্যই আসামিদের রক্তের মূল্যায়ন করে তারা যেন অবশ্যই আসামিদেরকে বিচারের আওতায় আনে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন সহস্রাধিক। শিশু থেকে শুরু করে সকল বয়সীরা এই তালিকায়। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে স্বৈরশাসক শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গুলি করে গণহত্যা চালানো হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগ এনে গণপিটুনিতে মা ও তার 2 সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হন তারা। তবে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল মুরাদনগরের করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, মায়ের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন তার ছেলে রাসেল মিয়া ও 2 মেয়ে জোনাকি আক্তার ও রুমা আক্তার। সম্প্রতি একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার বেশ কয়েকজনকে মারধর করে রুবির পরিবার। এর জেরে বৃহস্পতিবার সকালে রুবির বাড়িতে হামলা চালায় এলাকাবাসী। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে রুবি ও তার 2 সন্তান রাসেল ও জোনাকি নিহত হন। গুরুতর আহত আরেক সন্তান রুমাকে উদ্ধার করে পুলিশ। আমার বিজ্ঞাতে আমার যে একটা আছে, আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে করছি 2 বছরে, আমার বিজ্ঞাতে মাদক ও প্রতারণার মামলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। ডেঙ্গুর হটস্পটে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক বা চিকিৎসা সরঞ্জাম পাঠানো সহ সব সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। সকালে চীন সরকারের দেয়া ডেঙ্গু কম্বো কিট গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 19,000 কম্বো কিট দিয়েছে চীন। এসব কিট আরও কার্যকরভাবে ডেঙ্গু শনাক্ত করবে। অধ্যাপক সাইদুর রহমান জানান, বর্তমানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা সহ 4টি ভাইরাস সংক্রমণ ঘটাচ্ছে। রোগী দেরিতে হাসপাতালে যাওয়ায় জটিলতা বাড়ছে। স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের জন্য অবকাঠামো ও নীতিগত সম্প্রসারণের বিষয়ে চীনের সাথে আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি যেই জায়গাগুলোতে আপনারা খেয়াল করবেন, যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত সব ধরনের সহায়তা, যেমন বিশেষজ্ঞ প্রেরণ, অ্যাম্বুলেন্স প্রেরণ, ডায়াগনস্টিক কিট এবং ইভেন আজকাল যে ম্যানেজমেন্টে যে আধুনিক বন্দোবস্ত যেগুলো এসছে, বেডসাইডে ইলেকট্রো কিট, বেডসাইডে যে আলট্রাসোনোগ্রাম, সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের কমান্ডার সহ অন্তত 2 জন নিহত হয়েছে। আটক করা হয়েছে একজনকে। ভোর 5টায় রুমা উপজেলার পলিপাংশা মুলফিপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে পুটিং ওরফে ডলি, যিনি সংগঠনটির নেতৃত্ব পর্যায়ের মেজর পদবীর, এবং আরেকজন সশস্ত্র শাখার সদস্য। ঘটনাস্থল থেকে 3টি SMG, একটি রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। রোববার 10 মহরম পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। এবার তাজিয়া মিছিলে ছড়ি, তরবারি ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। সকালে রাজধানীর লালবাগে হোসাইনি দালান প্রাঙ্গণে এসব কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। এছাড়া যানজট কমাতে তাজিয়া মিছিলের এলাকা এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির।
বিশ্বজুড়ে মুসলমানদের জন্য স্মরণীয় শোকের দিন পবিত্র আশুরা। 10 মহররম সব ইসলাম ধর্মাবলম্বীদের কাছেই ঐতিহাসিক। পবিত্র আশুরার নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানী লালবাগে হোসাইনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ডিএমপি। ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, এবার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সাথে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে। তিনি জানান, মোতায়েন করা হবে কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড, থাকবে সিসিটিভি ক্যামেরা ও সাইবার পেট্রোলিং। যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল যাবে সেসব এলাকায় 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছড়ি, ভারী ব্যাগ নিয়ে মিছিলে যাওয়া যাবে না। নিষিদ্ধ হয়েছে আতশবাজিও। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। ডিএমপির নির্দেশনা মেনেই সব ধরনের আচার অনুষ্ঠান পালন হবে বলে জানিয়েছে হোসাইনি দালান কর্তৃপক্ষ। সব মিছিলগুলা শিডিউল অনুযায়ী যে রুট ছিল, সরকার আমাদেরকে আশ্বস্ত করলেন যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিবেন, এইখানেও নিরাপত্তা দিবেন, হোসাইনি দালান ইমামবাড়ায়ও আমরা সেভাবেই অগ্রসর হইতেছি। আশুরায় যানজট এড়াতেও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।